আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমার এই যে পুচ্চা পুচ্চি দুইজন নিয়ে কিভাবে দিন কাটাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট মেয়ে, ওর নাম মাইশা। ও বেশ কিছুদিন অসুস্থ ছিল। ওকে নিয়ে খুলনা হসপিটালে ভর্তি ছিলাম 7-8 দিনের মতো। তো যাওয়ার সময় ওর দাদুর কাছে আমার কিছু জিনিস ছিল, সেগুলো রেখে গেছিলাম। তো তার মধ্যে এই নুপুরটা দেখলাম, দেখে আজকে প্রায় 5 বছর পরে পায়ে দিলাম। আমার বড় মেয়েটা যখন হয় তখন বানাইছিলাম, তারপরে আর পরা হয়নি। হসপিটালে গেছিলাম, তারপরে সেই ম্যাশিং রেখে গেছিলাম শাশুড়ির ঘরে। তো ওইটাই এখন সেট করব। বাবা, আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। দেখি আয়সা হাতে লাগবে। এগুলো শাশুড়ি ঘরে রেখে যাওয়ার একটাই কারণ, আমাদের এখানে অনেক চোর আছে, আর যদি কেউ জানতে পারে যে এরা বাসায় নাই তাহলে সব লুটপাট করে নিয়ে যাবে। এমনিতেই গরিব মানুষ, আর আমার জিনিসগুলা খুবই শখের। যদি চুরি হয়ে যায় দ্বিতীয়বার কেনার মতো সামর্থ্য আমাদের নেই। তারপর আবার এত বড় বিপদ গেল আমাদের উপর দিয়ে। অনেক টাকা খরচ হয়েছে মেয়ে হসপিটালে ভর্তি করার পর। হসপিটাল থেকে আসার পরে জামা কাপড় ব্যাগের মধ্যে ঠিক যেভাবে আনছিলাম ওইভাবে রেখে দিয়েছি। আজকে ভাবছি এগুলো বের করব, করে সব ধুয়ে দেবো সার্ফ এক্সেল দিয়ে। এগুলো হয় কি, হসপিটালে যেখানে সেখানে ওই বেঞ্চের তলে এভাবে রেখে দেওয়া হয়। তো এগুলো ব্যবহার করা ঠিক না বাসায় এনে সরাসরি, এই জন্য ভাবছি এগুলো ধুয়ে দেবো। খাতা আছে অনেকগুলো বাবুর, এই খাতাগুলো ধুতে হবে, এই আর কি। একার সংসার হলে একদিক দিয়ে কাজ করি আর একদিক তো মনে হয় বাড়ে, আর ওই দিক থেকে তো মেয়েটার অনেক নিউমোনিয়া। প্রত্যেকবার হসপিটালে যাই আর একবার একটা করে মশারি কেনা লাগে। মানে মনে করি কি যে ভর্তি হওয়া লাগবে না, চলে আসবো, আর এরপরে যাই দেখি যে প্রচুর মশা, তারপর আবার মশারি কেনা লাগে। এই একটা অবস্থা। এই যে জামা কাপড় জানিয়েছিলাম, ব্যবহার করা হয় নাই মোটামুটি, কিন্তু এই একটা গেঞ্জি তো ভাজই খুলে নাই, তারপরেও এখন ধোয়া লাগবে, কিছু করার নাই। হসপিটালে তো অনেক জীবাণুর বর্ষা। এইগুলো আজকে সব ধুয়ে দেবো। তারপরে বেগের কন্ডিশনও বেশি একটা ভালো না, বেগটাও ধুয়ে দেবো ভাবছি। বৃষ্টি কাদার দিন গেছিলাম তো হসপিটালে যাওয়ার সময়, যে এই জিনিসগুলো যে আমি নিয়ে গেছি আমি নিজেও জানি, মনে নেই। যাই হোক, নতুন পলি ফেরত নিয়ে আসছে, অথচ কতদিন না খেয়ে থাকছি। যে আমার ধোয়া কমপ্লিট, আর সে উঠে গেছে ঘুমাতে। এদিক দেখো কাণ্ড, ঘুম থেকে উঠে সে কোথায়, যদি একটু স্লিপ খায় এখানে পড়ে যাবে, আর পড়লে মাথাটাই শেষ। দেখো নাচতেছে। কে আছে, তুমি আর একটু ঘুমাতে পারলে না? মাইশা, আর একটু ঘুমাবা? সত্যি? উনি ভালোবাসা, এই মিল, এই দুজনের ফাইট চলে। মুড়ি খাইতে দিছিলাম, দেখো কি অবস্থা করছে দুজনে মিলে। এ আছে বাচ্চার মাদের অবস্থা। যতই বিছনা ভালো রাখার চেষ্টা করি কোনোভাবেই সম্ভব না। খেলনা দিয়ে তো পুরো ঘরটাই ভরে ফেলছে, এই অবস্থা। এই কয়েকদিন আবার বাথরুমের অবস্থা, কিচ্ছু করার না। এক প্যাকেট সার্ফ এক্সেল হবে না, তাই একটা জীবাণু মরার জন্য আছে সার্ফ এক্সেল দিলাম। আর এখানে হুইলিগুলো রাখা আছে, ওইগুলো দিয়ে
ভাজায়ে তারপরে সব জামা কাপড়গুলো ধুবো। পানি বালতিতে নেওয়ার পরে মনে হলো এতটুকু পাউডারে হবে না, তাই আর একটু পাউডার দিয়ে দিলাম। বেশি করেই দিচ্ছি যাতে একদম জীবাণু চলে যায়। আর খাতাগুলো অতটা বেশি ময়লা না, কারণ আমার রেগুলারই ধোয়া হয় পাউডার দিয়ে। আচ্ছা, অনেকে ভাবতে পারেন যে টিউবওয়েলের মধ্যে এত ময়লা কেন? আসলে এত ময়লা না, এটা হচ্ছে আমাদের পানি সমস্যা। পানিতে আছে অনেক আয়রন। আয়রন থাকার কারণে আমাদের এইখানে আছে সব হলুদ হয়ে গেছে আর দেখতে ওরকম। আর আমরা প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। আমার বালতিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত আয়রন। এটা কিন্তু ডিপটি কল। আমাদের এখানে ডিপটি কল থাকলেও ডিপটি কলের পানিতে প্রচুর আয়রন। এই যে এই নকশি খাতাগুলো, এইগুলো আমার বড় মেয়ে যখন হয় তখনও এই খাতাগুলো কিনেছিলাম 5টা। ছোট মেয়ের ক্ষেত্রেও 5টা খাতা কেনা হয়েছে, যাতে দুই বোনের মধ্যে কোনো দিন মনে না হয় যে ওকে দিছিল আমাকে দেয়নি। নকশি খাতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিজেও সেলাই করতে পারি, কিন্তু সময়ের অভাবে পারি না। এই যে এই খাতাটার ডিজাইনও আমার কাছে খুবই ভালো লাগে। এইগুলো ফেসবুক থেকে একটা পেজের থেকে নিয়েছিলাম, ওই খাতাগুলো যখন আমার প্রেগনেন্সি টাইম তখন। দ্রুত কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে চলে গিয়েছিলাম দুপুরের রান্না করতে। আর এই যে আমার ঘরের মধ্যেই রাত্রের বেলার মতো মনে হয়, দিনের বেলাও লাইট জ্বালায় কাজ করা লাগে। আমার মতো যারা সিঙ্গেল মাদার তারাই একমাত্র জানবে এই কষ্টটা কেমন। বাচ্চাদের নিয়ে কোনো কাজ করতে গেলেও শান্তি পাওয়া যায় না। কিছুক্ষণ পরেই মেয়েটা কান্না শুরু করবে, তারপরে কোলে করে রান্না করতে হবে। আর যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করি, সেহেতু অনেক রিস্ক থাকে, তেলের ছিটা লাগতে পারে, অনেক ঝামেলা হয় মাঝে মধ্যেই। কিচ্ছু করার নাই, বাচ্চা সামলানো, ঘর সামলানো, সব কিছু করি। তারপরে কিছু কিছু ব্যক্তি এসে বলবে কি যে কি এমন কাজ করো, গ্যাসের চুলাই তো রান্না করো। এত বেশি কাজ তো আর করা লাগে না, শুধু জাল ধরায় দিয়ে দাঁড়ায় থাকলেই তো হয়ে যায়। আসলে ওইসব ব্যক্তিদের আমার বলতে খুব মন চায় যে আমার মতো এরকমের গ্যাসের চুলায় 3 বেলা রান্না করে দেখো। আমার তো মনে হয় সব কিছু পরিষ্কার না রাখলে আরও বেশি খারাপ দেখা যায়। তারপরও 2 বাচ্চা নিয়ে যতটুক থাকার ততটুক থাকার চেষ্টা করি। তারপর মেয়েটার মাঝে মধ্যেই ঠান্ডা লেগে যায়, নিজের ঠান্ডা তো সারেই না বললে চলে। আবার ছোট মেয়ে অসুস্থ থাকার কারণে মার কাছে প্রায় 9 মাস ছিলাম। এই 9 মাসে বুঝতে পারি নাই যে ঠান্ডা কি জিনিস। এখন বাড়িতে আসছি, সব কিছু করা লাগে, তো এখন একটু ঠান্ডা বেশি লাগতেছে কিছুদিন ধরে। আজকের উপরে রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে পটল ভাজি করে, তারপর একটা ভুনবো। পাঙ্গাস মাছ দিয়ে পটল ভুনা। পাঙ্গাস মাছ আমার খুবই প্রিয় একটি মাছ। যদি গরুর গোস্ত হয় তার পাশাপাশি পাঙ্গাস মাছ দিলে আমি গরুর গোস্ত না খেয়ে পাঙ্গাস মাছটাই আগে খাবো, এত প্রিয়। আবার বড় মেয়েটা তো মাছ গোশ কিছুই খায় না, ছোট মেয়েটা পাঙ্গাস মাছ খায়, আমার মতোই হয়েছে। যাক, সেই সুবাদে হলেও পাঙ্গাস মাছ মাঝে মধ্যেই খাওয়া হয়। আলু ভাজিটা আমার মেয়েদের জন্যই করছি। মাঝে মধ্যে এরকম আলু ভাজি করে দিই তেল দিয়ে, তাই ওরা দুই বোন ভালো খায়। রান্না শেষ হতে না হতেই দেখি আকাশে প্রচুর মেঘ করছে, অলরেডি বৃষ্টি পড়া শুরুও করছে। আমি বুঝি না ভাই, যেদিনই জামা কাপড় ধুই সেদিনই মনে হয় আরো আমার বেশি বেশি বৃষ্টি পড়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।